নতুন মেডিসিন হচ্ছে ক্যান্থারিস। আমরা ক্যান্থারিস নিয়ে আজকে আলোচনা করব। ক্যান্থারিসের পুরো নাম হচ্ছে ক্যান্থারিস ভেসিক্যাটোরিয়া। তাহলে ক্যান্থারিস ভেসিক্যাটোরিয়া আমরা যদিও ক্যান্থারিস নামেই চিনি, এর আরো নাম আছে। এই নামগুলা কেন জানা দরকার? কি কাজ এই নামগুলা জানার? কি কাজে লাগাতে পারি আমাদের চেম্বারে? স্যার, ডক্ট্রিন অফ সিগনেচারের সাথে অ্যানালজি করা না যায়। না না না, আমরা এই নাম, এতগুলা নাম, সিনোনিম, এগুলা জেনে আমাদের লাভটা কি? আমরা তো প্র্যাকটিক্যাল ম্যান, আমরা তো বেসিক্যালি পুঁথিগত জায়গায় যেতে চাই না। পুঁথিগত জায়গায় গেলে পড়ানোর স্টাইলটা অন্যরকম হবে। হ্যাঁ, আমরা ওখানে যেতে চাই না, কিন্তু এই নামগুলো আমাদের জানা দরকার কেন? ক্যান্থারিস ভেসিকটোরিয়া, তার আরেকটা নাম আছে হচ্ছে লাইটা। হ্যাঁ, লাইটা লাইটা ভেসিকেটর। হ্যাঁ, জি, কি বললেন? যে যেভাবে উচ্চারণ করেন আর কি, এই তো ল্যাটিন নাম। হুম, লাইটা। মিউট করে হ্যাঁ, দেন, অল হয় মিউট করে দেন। আপনি কিছু বলছিলেন ডক্টর আব্দুল আওয়াল? ওনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা, আমরা শুনতে পাই না। ঠিক আছে, মিউট করে দিলাম। এই নামগুলো আসলে আমাদের জানা কথা বলা দরকার। যায়? জি, হ্যাঁ স্যার, আমার যতটুকু মনে হয় এই নামগুলো আমাদের জানা দরকার এই কারণেই যে যখন আমরা প্রেসক্রিপশন করব বা লিখে দিব এই ভিন্ন নামগুলো লিখে দেওয়ার উদ্দেশ্য এটাই যে পেশেন্ট যেন বাইরে যে সহজে কিনতে না পারে বা ওই সেকেন্ড বার বা সেকেন্ড ডোজ যেন সহজেই নিতে না পারে, যেন আমাদের ওই মেডিসিনে অ্যাক্টিং এ যেন আমাদের কোনো ব্যাঘাত না ঘটে। এই কারণেই সব নামগুলো আমাদের জানা দরকার। হ্যাঁ, ধন্যবাদ। অনেকখানি কাছাকাছি। পেশেন্ট কিনুক সেটা নিয়ে কোনো আপত্তি নাই, পেশেন্ট কিন্তু পেশেন্ট হয় কি, নিজে তো খাই, তারপরে তার মানে ফ্রেন্ড সার্কেল, তার পরিবারের সদস্য সবাইকে খাওয়াই। এবং সবচেয়ে বড় ভয়াবহ বিষয় হচ্ছে কতখানি খেতে হবে। তারা কিন্তু খেতেই থাকে। আবার আরেকটা অভিজ্ঞতা হলো, ধরেন যে মেডোনিন নাম কাউকে দেওয়া হয়েছে, আর মেডোনিন নাম দেওয়া হয়েছে, মেডোনিনের সার্চ দিলে কি আসে, যে এটা হলো গনেরিয়ার ডিসচার্জ থেকে বা গনেরিয়ার জীবাণু থেকে এটা তৈরি হয়েছে। এটা জানার পরে একদম মাথায় খারাপ করে ফেলে। আমি একটা পেশেন্ট পেয়েছি, এসে 2 দিন পরে এসে বলছে, আপনি আমাকে কিসের ওষুধ দিয়েছেন? কেন, কি হয়েছে? বলছেন না, আপনি কিসের ওষুধ দিয়েছেন? আমার তো স্পন্ডোলাইসিস না। হ্যাঁ, আমার তো এটা না, আপনি তো আমার অসুখ ধরতে পারেননি। মানে যে ওষুধটা দিয়েছিলাম সেটাতে সার্চ দিয়েছে, ওইটার ওই ওষুধের নাম ছিল মানে অনলাইনে ওটাতে লেখা ছিল স্পন্ডিলাইসিস এর জন্য একটা ভালো মেডিসিন। ঠিক আছে, এবার সে সে আমি না, আমি তো ওষুধ খাইনি, আমি এটা দেখেছি। তো এই ঝামেলাগুলা এড়ানোর জন্য আমরা কিন্তু এই সিনোনিম গুলাকে ইউজ করি। আমরা লিখি যেমন বেলেডোনার ক্ষেত্রে হয়তো আমরা অ্যাট্রোপা লিখতেছি। তারপরে দেখা যাচ্ছে যে ল্যাগেসিসের ক্ষেত্রে আমরা সরুকুকু লিখতেছি। এই টাইপের আমরা ইউজ করি। নট নেসেসারি যে আমার কাছ থেকে ওষুধ কিনতে হবে বা ইয়ে করতে হবে। কিন্তু এখানে মানে এখানে এটা নিয়ে আবার অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক বিতর্ক আছে যে নাম লিখে দিতে হবে কেন, প্রেসক্রিপশন করলে কি হবে, হ্যান ত্যান। সমস্যাটা ওইখানেই। অ্যালোপ্যাথি ওষুধ ওইভাবে খেলে তো সমস্যা না। এখন আপনি ধরেন মেডোনিনাম 50 mg দিয়েছেন বা সিএম দিয়েছেন, পেশেন্ট তো যে সিএমই খাবে, কিন্তু সিএম খেলে তার লাগবে, আদৌ লাগবে কিনা বা তার ইয়ে হবে কিনা, এই বিষয় নিয়ে একটু প্রবলেম আছে। এই কারণে আমাদের এই নামগুলা জানা দরকার। এই নামগুলা লিখলে অত সহজে হয় না। এবং মজার ব্যাপার হচ্ছে এই নামগুলা আমাদের যারা কম্পাউন্ডার থাকে বিভিন্ন ফার্মেসিতে, এরাও এই বিষয়গুলো জানে না। এই সুবিধাটা আমরা নিতে পারি। আমি জানি না আপনারা আমার সাথে দ্বিমত হবেন কিনা, কিন্তু এটা প্র্যাকটিক্যালি আমরা এটা করে থাকি। তো ক্যান্থারিসের আরেকটা গোত্রীয় ভাই, হ্যাঁ, সেটাকে বলে হচ্ছে ব্লিস্টার বিটল। ব্লিস্টার বিটল, এই ব্লিস্টার বিটলটা কিরকম আমি একটু ছবিতে দেখাই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। উম, এই যে এইটা হলো মিস্টার বিটল, এটা আপনারা দেখেছেন না?
এটা কাছাকাছি জাত ভাই। আর আমাদের ইয়েতে পাওয়া যায়, এই যে বিভিন্ন ধরেন যে সরিষার ক্ষেত বা ইয়েতে, কিন্তু আমাদের ক্যান্থারিস হচ্ছে মূলত এই যে এইটা। হ্যাঁ, এটাকে যদিও বিস্টার বিটল লেখা আছে, ঠিক এই টাইপেরই, দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। আমরা একটু জাস্ট দেখে রাখি, সবুজ টাইপের। হ্যাঁ, এটা স্প্যানিশ ফ্লাই বলে। আমাদের বাংলাদেশে এই টাইপের আছে, জাত ভাই আছে, কিন্তু এই মানে অরিজিনাল ক্যান্থারিসের যে ইয়েটা সেটা নাই। আমরা অনেকে মনে করি যে কাঠ কাটা, কাঠ কাটে একটা পোকা, সেরকম অনেক সময় মনে হয়। এগুলো সব কাছাকাছি, খুবই কাছাকাছি জায়গার। এগুলার ওই এক ধরনের উৎকট, মানে তীব্র এক ধরনের দুর্গন্ধ এই পোকাগুলোর মধ্যে আছে। ঠিক আছে। তো ওই যে যেটার কথা বললাম, যে আপনার ব্লিস্টার বিটল, ব্লিস্টার বিটলটা কিন্তু খুবই অ্যাভেলেবল বাংলাদেশে। 16 প্রকারের ব্লিস্টার বিটল, আমি এটার উপর কাজ করেছি, তো এই এই বিটলটা পাওয়া যায়, ছোট থেকে বড় অনেক ধরনের পাওয়া যায়। তো ক্যান্থারিসের ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, ক্লাসিফিকেশনটা আমাদের জানতে হয়। আমি আগে ভাবতাম যেগুলো দরকার কি, কিন্তু যখন ডক্ট্রিন অফ সিগনেচার নিয়ে ঘাটাঘাটি করা শুরু করলাম, তখন দেখলাম যে না, এগুলো আসলে প্রয়োজন আছে। আচ্ছা, তো এর ক্লাসিফিকেশনটা আমি দিয়ে দিলাম। ক্লাসিফিকেশন হচ্ছে কিংডম অ্যানিমেলিয়া, ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার একটা প্রাণীর নাম বলেন দেখি, কারো মনে আসছে কিনা আর্থ্রোপোডার? এই ক্যান্থারিস ছাড়া আর একটা প্রাণীর নাম বলেন। আমরা খুব, তেলাপোকা স্যার। হ্যাঁ তেলাপোকা। দেখেছেন, এগুলো তেলাপোকার জাত ভাই। হ্যাঁ, তেলাপোকার জাত ভাই না, মানে দাদা হলো ধরেন তেলাপোকা, তেলাপোকা গোত্রীয়। ক্লাস হচ্ছে ইনসেক্টা। হ্যাঁ, ইনসেক্ট, যত ধরনের ইনসেক্ট আছে তার মধ্যে এটা পড়ে। আর অর্ডার হচ্ছে ক্লিওপেট্রা। তো এই ক্লিওপেট্রার মধ্যে কিন্তু ওই যে বিটল, আমরা ওইটা বিটল বলি আর কি, যেটাকে আমি নাম বললাম হচ্ছে ব্লিস্টার বিটল। হ্যাঁ, ওই বিটল গুলো আমরা আমাদের জমিতে বিভিন্ন, আমাদের এলাকাগুলোতে অনেক বেশি পাওয়া যায়। তো এই এদের হচ্ছে ক্যারেক্টার গুলা মোটামুটি একই ধরনের। আর ক্যান্থারিসের একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে, ক্যান্থারিস ফ্লাইটা মানে স্পেসিফিক জায়গাগুলোতে থাকে, মানে সব জায়গায় যে ঘুরে বেড়ায়। আমাদের বিটল গুলা, আমাদের এই বিটল একটা খুব সুন্দর লেডি বিটল বলে আর কি, সুন্দর নাম লেডি বিটল। লেডি বিটল সার্চ দিলে দেখতে পাবেন গোল গোল পিঠে, পিঠের মধ্যে আপনার ফোটা ফোটা থাকে। দাঁড়ান আমি একটু দেখাই। লেডি বিটলস, এটা দেখলে তো আপনারা চিনেই যাবেন, এটা তো আপনারা দেখেছেন। এটা দেখেননি? এটা তো দেখার কথা। এই যে আমি যে ইয়ের দেখাচ্ছি, দেখেছেন? হ্যাঁ, এগুলো তো দেখেননি? অনেকগুলো প্রকার আছে। হ্যাঁ, দেখেছি এই যে স্যার, এই প্রকার দেখেছি। দেখেছেন না, এটা কিন্তু একই জাত ভাই, কাছাকাছি জাত ভাই আর কি। তো এর অনেকগুলো, আমি বললাম 16 ধরনের বাংলাদেশে পাওয়া যায়। পৃথিবীতে অনেকগুলো আছে, 20 ধরনের আছে, বাংলাদেশে 16 ধরনের পাওয়া যায়। আমি এটার উপরে কাজ করেছি, আমি এটার ইয়ে জানি। তো এটাতে কিন্তু ক্যান্থারিসের মতন ওরকম গন্ধ নাই। হ্যাঁ, কিন্তু ক্যারেক্টার গুলা, এরা হয় কি একটা জমির বিভিন্ন জায়গায় যায়, কিন্তু ক্যান্থারিসের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে, ক্যান্থারিস কিন্তু স্পেসিফিক জায়গাগুলোতে থাকে। ওর বা আবাসস্থল যে জায়গা, ওর ওই মধ্যে থাকে। এই ডক্ট্রিনটা কিন্তু আমরা ক্যান্থারিসের মধ্যে পাই। ক্যান্থারিসের মানে যে ইনফেকশন, যে আক্রান্ত স্থানগুলা, সেটা স্পেসিফিক জায়গাগুলোতে হয়। যেমন ধরেন যে জেনাটেলিয়া, আমাদের জননাঙ্গ, ইউরিনারি ট্র্যাক, এই স্পেসিফিক জায়গাগুলোতে এই ক্যান্সারিস যারা পেশেন্ট থাকে তাদের এই প্রবলেম গুলা ওই জায়গাগুলোতে হয়। ঠিক আছে। তো ক্যান্সারিসের তাহলে কি হলো, আমরা ক্যান্সারিসকে পাচ্ছি হচ্ছে এনিমেল কিংডমের মেডিসিন। এনিমেল কিংডম, এনিমেল কিংডম, এনিমেলের ইয়ে কি, মানে আমরা যদি ফিল্ডটা বুঝি, এনিমেলের ফিল্ডটা কি? এনিমেলের ফিল্ডটা হচ্ছে কম্পিটিশন। এনিমেল হচ্ছে কম্পিটিশন। হ্যাঁ, এনিমেলের আপনি যদি সেন্সেশনের বিষয়টা, ফিরোজ ভাই কিছু বলবেন? টিকে থাকার কম্পিটিশন। তো এই যে কম্পিটিশন, এই লড়াই,
হ্যাঁ, এটা হলো এনিম্যাল কিংডমের একটা কমন থিম। তার সাবে আমরা পেলাম কি ইনসেক্টা। ক্লাস মানে শ্রেণী, মানে প্রথমেরটাকে আমরা বলি হচ্ছে কিংডম, তারপরে ফাইলাম, তারপরে ক্লাস, তার থেকে আরেকটু নিচে অর্ডার, তারপরে জেনাস, স্পেসিস, এইভাবে ক্লাসিফিকেশন গুলোর নামে। হ্যাঁ, তো ইনসেক্টের ইয়েটা ইনসেক্টা, আর অর্ডার হচ্ছে ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা বা এরা হলো পতঙ্গ শ্রেণী, ইনসেক্ট হলো পতঙ্গ, পতঙ্গ শ্রেণীর আহ, মানে সোর্স আপনার এই ক্যান্থারিস। তো ক্যান্থারিস তৈরি হয় কি থেকে? তৈরি হয় হচ্ছে যে স্প্যানিশ ফ্লাই, প্রথমে যেটা সবুজ কালারের দেখালাম, সেই স্প্যানিশ ফ্লাই বা ওই মাছির শুষ্ক বডি থেকে তৈরি করা হয়। তো আহ, আমরা সাধারণত এটাকে মাদার টিংচার হিসাবেই আমরা সাধারণত ইউজ করি, তাই তো? আপনাদের অনেক ধরনের অভিজ্ঞতা আছে। আহ, আমরা এর আগের ক্লাসগুলোতে একটু করে অভিজ্ঞতা শুনতাম। আজকে অল্প কিছু অভিজ্ঞতা শুনবো আমাদের একদম সিনিয়র যারা প্র্যাকটিস করেন। ক্যান্থারিস নিয়ে আমরা একটু অভিজ্ঞতা শুনবো। আপনারা তো নাম না ডাকলে স্বতঃস্ফূর্ত ভাবে বলতে চান না। হ্যাঁ, এরকম বলেন দেখি, কে স্বতঃস্ফূর্ত ভাবে প্রথমে বলবেন ক্যান্থারিস মানে প্রযুক্তিগত কিছু বলবেন না, আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যে এই কাজে আমি এটা এইভাবে ব্যবহার করলাম, করে এই রেজাল্টটা পেলাম। জি, আমি একটু বলি। প্রথম কথা হলো প্রস্রাবে ভীষণ জ্বালা পড়া, প্রস্রাবে মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, হ্যাঁ, ইউটিআই। ইউটিআই। জি, এই একটাই বললাম। ইউটিআই আপনি প্রচুর রেজাল্ট পেয়েছেন, আমরাও রেজাল্ট পাই। সবাই মানে যারা প্র্যাকটিস করেন তারা সবাই কিন্তু এই রেজাল্টটা পান। আর এই ছাড়া দ্বিতীয় কেউ বলেন, এই অভিজ্ঞতা ছাড়া আর অন্য কোনো অভিজ্ঞতা? হ্যাঁ, সিয়াম বলেন। স্যার পোড়া স্থানে ক্যান্থারিস মাদার দিয়েছে। আচ্ছা, পোড়া স্থানে ক্যান্সারিস মাদার, আমার তো বিশাল অভিজ্ঞতা আছে। ফিরোজ ভাই প্লিজ আপনি আগে হ্যান্ড রাইজ করবেন, অনুমতি নিয়ে তারপরে কথা বলবেন, নাতে এই হয়ে যাচ্ছে, ইকো হচ্ছে। আপনাদের যাদের কথা বলার ইচ্ছা হবে ওখানে দেখেন হ্যান্ড চিহ্ন আছে, হ্যান্ডে চাপবেন, চাপার পরে আমি অনুমতি দিলে তারপরে কথা বলবেন, তাহলে আর এই নয়েজটা আসবে না। তো পোড়ানে যে অভিজ্ঞতার কথা, আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি, এটা আপনাদের কাজে লাগবে। আপনার ভাবি সম্ভবত চুলায় ভাজতেছিল, কি বলে, চিকেন ফ্রাই। আমাদের বাসায় খুব বেশি চিকেন ফ্রাই খাওয়া হয়, বাচ্চারা খায়। তো কিছু একটা করতে যায়, সম্ভবত পানি বা করতে যায়, পুরা মানে গরম তেল তার, আল্লাহ বাঁচাইছে, চোখ বাদ দিয়ে এই অংশ পুরাটা গরম তেল, মানে যেটাতে চিকেন ফ্রাই ভাজতেছিল, সেই গরম তেলটা আহ পড়ে। পড়া মাত্র তো চিৎকার। আমি তো কম্পিউটার বসেছিলাম, আমি একদম দৌড়াতে দৌড়াতে চলে গেলাম, যাই দেখি অবস্থা খারাপ, সাথে সাথে ফ্রিজ থেকে পানি নিয়ে করে, আমার কাছে ক্যান্থারিস মাদা কিন্তু বাসায় সবসময় থাকে, আমি ক্যান্থারিস মাদা দিয়ে পুরাটা করে দিলাম। করে দিয়ে আমি তো ভয়েই ছিলাম যে চোখে আবার কিছু হয়ে গেল কিনা, এই সাইডটাও লাল হয়ে গেছে। তো পুরা অংশটা করে দিলাম। পরে আমার কাছে একটা মলমও আছে, রাত্রেবেলা মলম দিলাম। মজার ব্যাপার হচ্ছে কোনো মানে ফোলা, যেটা ফোসকা পড়ে, সে ফোসকা নাই। অদ্ভুত ব্যাপার হচ্ছে, দেখেন আমি মানে আমরা সাইন্টিফিক্যালি আমরা এক্সপেরিমেন্ট চালাই, তো আমাদের একটা থাকে কন্ট্রোল। কন্ট্রোল মানে ওখানে আমরা কোনো ট্রিটমেন্ট দিই না, ওটা এমনি দিই, প্লাসিবো। হ্যাঁ, তো তার এই পুরো অংশ কিন্তু আমি একটা পুরো টিউব ক্যান্থারিস মলম মাখাই দিয়েছি। এখন এই যে ঠিক কানের এই জায়গাটায় তেল পড়েছে, এটা তার আমি বুঝতে পারিনি, ও তো বলেনি। পরে দেখতেছি পরের দিন এই জায়গাটা এরকম ফোলা, একদম ব্লিস্টারের মতন। ব্লিস্টার তো বোঝেন, এত বড় ফোলা পানির মতন হয়ে গেছে। তখন আমি বুঝলাম যে ক্যান্সারিস কি লেভেলে কাজ করে। একদম আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি। এবং আপনার ভাবিকে যদি দেখেন, কোনো সিঙ্গেল দাগ এখানে নাই, নট এ সিঙ্গেল দাগ, পোড়ার কোনো দাগই নাই, অথচ কানের এই দাগটা কিন্তু এখনো আছে। হ্যাঁ, এরপরে আমরা আসি দ্বিতীয়ত, আব্দুল আওয়াল বলেন আপনার কি অভিজ্ঞতা আছে? স্যার আমরা তো ওই ইউরিনারি ট্র্যাক্টের তো ব্যবহার করি আমরা এটা তো অনেক। হয়ে গেল কথা, নতুন বলেন। না, সেটা তো করি। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের জ্বালা পোড়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। জ্বালা পোড়া, কিরকম জ্বালা হ্যাঁ, পোড়া? এটা হতে পারে যে আহ, যে কোনো ধরনের বার্নিং সেনসেশন আর কি থাকতে পারে, জ্বালা পোড়াটা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জ্বালা পোড়া, হ্যাঁ। ডক্টর ফিরোজ বলেন।
আহ, যে লক্ষণগুলো এখানে যারা বলেছেন তারা সবাই আমরা কমন অ্যালাইনমেন্টে আমরা ব্যবহার করে থাকি। তবে আমি আমার প্র্যাকটিক্যালে আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। সেটা হলো যে আমি নারীদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে আহ, যৌন চাহিদা কমে যাওয়ার ক্ষেত্রে আমি ক্যান্থারিস মাদারের ব্যাপক ভূমিকা লক্ষণ করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি, খুব ভালো সাড়া পেয়েছি আমি। এটা একটা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা একটা এটা। ধন্যবাদ। মানে সেক্সুয়াল ডিজায়ার বা এক্সট্রিম কম হয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করেছেন, আমি তাই তো? খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু এই ক্ষেত্রে আমার আবার অভিজ্ঞতা খুবই খারাপ। আমরা তখন স্টুডেন্ট ছিলাম, সেই সময় প্রথম ভাইগ্রা, আমি এখানে সবাই অ্যাডাল্ট আছেন এই কারণে আমি বলতেছি, ভাইগ্রা ওষুধটা বাজারে আসে। তো আমাদের এক স্যার বলছে যে কি তোমরা ভাইগ্রা ভাইগ্রা করো, হোমিওপ্যাথিতে তো এর থেকে বড় ভাইগ্রার ইয়ে আছে। তাই নাকি স্যার? কি ওষুধ? বলে ক্যান্থারিস। তো আমার এক বন্ধু ছিল, মানে আমার অনেক সিনিয়র কিন্তু ক্লাসমেট। সে বলছে, স্যার তাহলে কিভাবে খাওয়াতে হবে? হ্যাঁ, কোনো ব্যাপার না, তুমি 15 ফোঁটা 1 কাপ পানিতে এরকম করে হাজবেন্ড ওয়াইফকে খাওয়াই দিবা। এরপরে মানে ওনার ফ্রেন্ডরা ঢাকায় থাকে, এবার ওষুধ খেয়েছে ওইভাবে, জার্মানি ওষুধ খাইয়ে দেয়, ওনাদের অবস্থা আরো খারাপ। এবার এই বন্ধুকে ধরেছে, সেই বন্ধু এসে সেরকম উল্টাপাল্টা গাল, হ্যাঁ, দিয়ে আমরা আবার স্যারকে বললাম, না স্যার এখন কিভাবে পালাতে পারে, এরকম একটা অবস্থা। মানে আমার অভিজ্ঞতাটা খুব খারাপ এই ক্ষেত্রে, এটাও আমি শেয়ার করলাম। তো ঠিক আছে, ফিরোজ ভাইয়ের আমরা অভিজ্ঞতাটা নিলাম। দ্বিতীয়ত আমরা হুমায়ুন কবির, আহ উনাকে, ডক্টর হুমায়ুন কবির, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। স্যার আমি এটা রিসেন্টলি একটা নতুন ব্যবহার পেয়েছি, এই জন্য এটা উল্লেখ করতে চাই। ব্যাপারটা হলো, যখন কোনো মানুষ কোনো বিষয়ের বাহ্যিক সৌন্দর্যটা দেখে গ্রহণ করে হুম বা লুফে নেয়, এর পরবর্তীতে এটা দ্বারা সাফারার হয়, হুম। সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করে যথেষ্ট মিরাক্কেলি রেজাল্ট পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, আপনি বাহ্যিক মাইন্ডে সৌন্দর্য চলে দেখে গেছেন। জি এটা জি আমি জি পড়াতাম। ঠিক আছে, ধন্যবাদ। জি ধন্যবাদ, স্যার। ওনার ব্যাখ্যায় গেলাম না। ইনি যেটা পেয়েছেন এটাই কিন্তু প্রকৃত। হ্যাঁ, ওটা কিভাবে আসে সেটা আমি আমাদের আলোচনায় বলবো। আপনারা ক্যান্সারিস মিস করেন না, ক্যান্সারিস কিন্তু আমার খুব ইউজেবল একটা মেডিসিন। একটা ক্লাসও মিস করেন না, ভিডিওর আশায় থাকেন না। কোন দিন আমার মনে হবে ভিডিও দিব, কোন দিন মনে হবে যে ভিডিও দিব না, তখন কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন, মিস হয়ে গেল। হ্যাঁ, তো এটা কখনো করবেন না। উম, এরপরে আমরা ডক্টর নজরুল ইসলামের কাছে একটু শুনতে চাই। ডক্টর নজরুল ইসলাম, প্লিজ বলেন। হাত তুললেন যে? ডক্টর নজরুল ইসলাম নাই। আচ্ছা, ডক্টর মাওলানা মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমি গত মাস দেড়েক আগে আমার কাছে একটা রোগী আসছিল, খ্রিস্টান। ওনার প্রস্রাবে খুব জ্বালা যন্ত্রণা হচ্ছিল, ওনার ছেলেকেই ফাটালো। পরে শোনার পরে আমি ক্যান্থারিস মাদার দিছিলাম 15 ফোঁটা অন্তর 1/2 কাপ পানির সাথে। তো আলহামদুলিল্লাহ পরের দিন বিকেল বেলা আমার কাছে একটা রেজাল্ট আসলো যে আমার প্রস্রাবে যে জ্বালা যন্ত্রণা যেরকম হচ্ছিল হুম। এখন অনেক কমে গেছে। এরকম একটা রেজাল্ট আমার হাতে আমি আসছে। এটা এই আলোচনা তো হলো, এটাই তো ইউটিআই, প্রস্তাবের। স্যার এইরকম একটা রোগী আমার কাছে, এই জন্য আমি বললাম যে আমার কাছে একটা রোগী 55 বছর বয়স লোকটার। এই এটা কিন্তু আরেকটা খুবই বাচ্চার কমন, আমাদের আমাদের ক্লাসিক্যাল ডাক্তাররা এটা কমনলি ইউজ করেন। হ্যাঁ বলেন, আরেকটা কি? আরেকটা বাচ্চার ক্ষেত্রে এরকম ছোট মাদ্রাসায় পড়ে, তারও এরকম একটা প্রবলেম হচ্ছিল। পরে তাকেও দিয়ে এরকম শুনে দিলাম। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তার নানার সাথে আসছিল, তার নানা বললো যে মাদ্রাসায় গেছে, সুস্থ হয়ে গেছে অনেকটা। এই এই পর্যন্তই স্যার। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, জহুরুল, বলো। স্যার আলসারেটিভ কলাইটিস আমি ব্যবহার করছিলাম। আমার একটা পরিচিত লোক অনেক
ওষুধই খাইছিল, তারপরে আমি দেখলাম কিন্তু বারবার হলো ওই যে প্রস্রাবে জ্বালা পোড়া এগুলাতে ভুগতো। তা আমার মনে হলো যে এগুলো সাবটাইপস হতে পারে বিভিন্ন ওষুধ খাওয়ার কারণে। আর রক্তক্ষরণ হতো, তারপরে অনেক জ্বালা ছিল, তখন আমি দিছিলাম আলসারেটিভ কোলাইটিসও কলোনোস্কোপি করছিল দিয়ে এই কলোসিন ক্যান্থারি 6 দিয়ে খুব ভালো রেজাল্ট পাইছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, খুব ভালো, আমরাও একটু জানলাম। হ্যাঁ, এরপরে হ্যাঁ ডক্টর নজরুল প্লিজ বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মূলত আসলে ওই যে রেনাল ক্যালকুলি প্রস্রাবের নালীতে পাথরের জন্য ব্যবহার করছিলাম। 2 মাসে রোগী সুস্থ হয়ে গেছে, বেশ চমৎকার রেজাল্ট পেয়েছি এটাতে। আর খুবই সেক্সুয়াল চমৎকার, এবিলিটিতে আমি ক্যান্সারিজ ব্যবহার করে বেশ ভালো এফিশিয়েন্ট রেজাল্ট পেয়েছি। খুবই চমৎকার। হ্যাঁ, এটা এটা একটা খুব হ্যাঁ, যে এম, আপনার মূত্রনালীতে ইভেন দেন যদি কিডনিতে পাথর থাকে তাহলে সেটা ক্যান্সারিসের ক্ষেত্র থাকলে অবশ্যই খুব ভালো রেজাল্ট হয়। আমি তো ক্যান্সারিস দেওয়ার 2-3 মিনিটের মধ্যেই রেজাল্ট পেয়ে গেছি, যদিও আমি ক্যান্সারিস দিচ্ছি মাইন্ডে, মানে রুগীকে বিবেচনা করে, মাইন্ড বলাটা ভুল, রোগীর ইয়েতে আর কি। আমি ওইটাই আপনাদেরকে দেখাবো, শেখাবো, বা আমি যতটুকু জানি। হ্যাঁ, ডক্টর আবুল বাশার। স্যার 2010 সালের দিকে এক ডাক্তারের কাছে আমার এই ক্যান্সারিসের সমস্ত যে সিমটম গুলো ছিল আমার ভিতরে প্রকাশ পাইছিল। তখন এক ডাক্তারের কাছে গেলাম, খুলনা হেনিম্যান ফার্মেসির যে বর্তমান মালিক আছে আবু সঈদ। হুম। উনি আমাকে প্রায় 6 মাস পর্যন্ত ক্যান্সারিস মাদার খাওয়াইছে, কিন্তু আমি সামান্য পরিমাণ ওই খাইলে হয়তোবা 30 মিনিট উপকার লাগতো, কিন্তু আবার যাতাই হয়ে যেত। এরকম প্রায় 6 মাস খাইছে, আমি প্রচন্ড কষ্ট পাইছি। ওই যে বাড়ি যাইতাম সেই বাড়ি ক্যান্সারিস মাদার অ্যাকাউন্টস দিত, বায়োকেমিক আরো কিছু কিছু দিয়ে দিত, কিন্তু আমি ওরকম কোনো রেজাল্টই পাইনি। পরবর্তীতে আমাদের হাসান ভাই মূলত এরপর থেকেই হলো আসা হোমিওপ্যাথিতে, তা উনি বেলেডোনা 30 সিলেকশন করে। তা ওই 3 দিন সকালে 6 ফোঁটা খাওয়ার পরে আজ অব্দি ভালো আছি আর কি। এরপর থেকে মূলত হোমিওপ্যাথিতে আসছি, কিন্তু দেখা গেল যে ক্যান্সারিসের ফুল লক্ষণ পাওয়ার পরও আমার উপরে কাজ হয়নি আর কি, এই আর কি। ক্যান্সারিসটা মেলেনি, এই কারণে কাজ হয়নি। হ্যাঁ, এটা তো হয়। কিন্তু 6 মাস খাওয়াইছে উনি, বুঝছেন, আমি বলছি যে আপনি আমার চেঞ্জ আসছে। যতই ঠাসাঠাসি করেন, হ্যাঁ, আপনাকে ক্যান্সারিস বানাই দিবে তো, যদি আপনি না হন, তাই না? আমাদের দেখেন প্রুভাররা কিভাবে প্রুভিং করে। আমরা জানি এই ক্লিনিক্যাল প্রুভিং যারা করে, বিশেষ করে ধরেন রাজন শঙ্করন কিভাবে প্রুভিং করে জানেন? সে রাজন শঙ্করন আপনার বেলেডোনা প্রুভিং করবে। হ্যাঁ, তো উনি যদি অন্য কারোর উপরে করে তাহলে সে তাকে বলে না র্যান্ডমলি, তাকে আসলে আদৌ ওষুধ খাওয়াইছে কি খাওয়ায়নি সেটা সে জানে, এবং মানে সেও র্যান্ডম করে। এটা অনেক আছে আর কি, এখানে ডবল ব্লাইন্ড মেথড হ্যান ত্যান এরকমই আছে। কিন্তু সে যেটা করে তার লেকচার আমি শুনেছি, ধরেন যে সে 1 ডোজ মেরোরিনাম খাবে, 200 একটা পটেন্সি খেয়ে ফেলো সুস্থ অবস্থায়, সে তো নিজেকে মানে সে তো অনেক জানে এবং কিভাবে কি করতে হয়, এবং সে ওই নিজেকে অবজার্ভ করে, সে কি স্বপ্ন দেখতেছে, তার মেজাজ কেমন থাকতেছে 2-3 দিন ধরে এরকম করে। তার মানে একটা ডোজে সে কিন্তু এইভাবে করছে। তার অনেক ভিডিওতেও, কিন্তু ইউটিউবের ভিডিওতেও আমি শুনেছি, এবং সরাসরি তার ক্লাসেও আমি শুনেছি যে সে এইভাবে করে। ধরেন যে তার অনুচর 5-6 জন আছে, 5-6 জনকে খাওয়াই দেয়। আর ওর মধ্যে কোনটা ওষুধ আর কোনটা ওষুধ না এটা আপনিও জানেন না, মানে যাদেরকে খাওয়াচ্ছে তারাও জানে না। আবার রাজন শঙ্করন র্যান্ডম করে নিয়েছে, আসলে কোন ওষুধ খাওয়াইছে সেটাও সে পরে মিলাচ্ছে কোড ধরে, এইভাবে সে প্রুভিং করে। তো এইভাবে অযথা ওষুধ খেলে বা হলে কিন্তু একটা জায়গায় মানে মেন্টালিটি চেঞ্জ হতে পারে। যাক, অন্য আলোচনায় চলে যাচ্ছি আমরা। সিনিয়র 2-1 নাম না ডাকলে এনারা বলেনই না, তার মধ্যে একজন আছেন আনজির ভাই, ডক্টর আনজির, বলেন দেখি আপনি। জি ভাই, আমার বলা কথা সবাই বলে ফেলছে। বলে ফেলেছে ডক্টর শহীদুল, সিরাজগঞ্জ। আসসালামু আলাইকুম। আসসালাম। সব বলা কথা ভাই বলেইছি সবাই, তো আমি ডক্টর জি রবিউল জি বাড়ি, ইনিও বলবেন না, নাম না ডাকলে বলবেই না, ডক্টর রবিউল বাড়ি। আসসালামু আলাইকুম। আসসালাম। ক্যান্সারিসে আসলে মূল কথা আমরা যেটা জানি, জ্বালা পোড়া এবং ছিঁড়ে ফেলার মতো ব্যথা, এই জাতীয় লক্ষণ থাকলে পরে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি এবং রেজাল্ট পেয়েছি। তার মধ্যে তো আগুনে পোড়া,
তারপর গরম তেলে পোড়া, গরম পানিতে পোড়া, এই সমস্ত গুলোতে আমরা তো খুব ম্যাজিকের মতো রেজাল্ট আপনার দেওয়ার অভিজ্ঞতা সাথে বলেন, নতুন কিছু একটা। নতুন হলো যে ঘন ঘন প্রস্রাব এবং বাচ্চারা বিছানায় প্রস্রাব করে, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে ক্যান্সারিসে ভালো পাওয়া গেছে। এরপরে সর্দি কাশিতেও আমরা পেয়েছি, যদি সেখানে জ্বালা পোড়া থাকে, সর্দি এবং কাশিতে যদি জ্বালা পোড়া থাকে, জ্বালা পোড়াতে আপনি দিয়েছেন। হ্যাঁ দিয়েছি এবং ভালো রেজাল্ট পেয়েছি। আচ্ছা, এবং জ্বরও ভালো পেয়েছি। এরপর ইরেকটাইল ডিসফাংশনেও রেজাল্ট পেয়েছি মোটামুটি। এই হলো মোটামুটি এগুলি মনে পড়ছে আপনার অভিজ্ঞতা। ঠিক আছে, ডক্টর মাসুদ তালুকদার, টাঙ্গাইল। আসসালামু আলাইকুম ভাই, সবই তো বলা হয়েছে, সবই বলা তবে হয়েছে। একটা নতুন বিষয় বলি হ্যাঁ, যে অনেক ছোট ছোট বাচ্চা আছে, যেমন বাচ্চা আমি এরকম 2টা কেস করছি, যে তার যৌনাঙ্গ মা শুয়ে রয়েছে, মার উপরে বসে ঘষে, এবং এইরকম 2টা কেসে আমি ক্যান্সারিস প্রয়োগ করছি এবং সম্পূর্ণভাবে ভালো হয়েছে। হ্যাঁ, আমারও আছে ধন্যবাদ। কেস, এবং এটা পড়াবো কেন করে। ধন্যবাদ, খুব সুন্দর। ডক্টর আনিস ভাই কিছু বলবেন? গাজীপুর, নতুন কিছু আছে আপনার ঝুলিতে? ডক্টর নাসির উদ্দিন। না ভাই, এটা খুব কম প্রয়োগ করেছি, এই জন্য এগুলা কমন আপনি হয়েছে। বলবেন না, ঠিক আছে। ডক্টর সোহাগ মাহফুজ, উনিও বলবেন না। ঠিক আছে, আমরা মোটামুটি সবাইকে অংশগ্রহণ করাতে পারলাম, এটাই হলো কি বলবো আজকের অ্যাচিভমেন্ট। আমার ভালো লাগতেছে যে অ্যাটলিস্ট কেউ মাইক্রোফোন বন্ধ করে থাকলেন না। ডক্টর নজরুল ইসলাম যদিও কিছুক্ষণ প্রথমে বললেন না, কিন্তু পরে তিনি ওপেন হলেন, ভালো লাগলো। আপনারা একটু ওপেন না হলে আসলে আমরা উৎসাহিত হই না। রেজিস্ট্রেশন করছেন অনেকজন, কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন 52 জন, এটাও কিন্তু প্যাথেটিক। আমরা সামনের মাস থেকে এইভাবে আর রাখবো না। ভিডিও দেওয়া হচ্ছে বলে সবাইকে এই কাজ করছেন কিনা সেটাও জানি না। পার্টিসিপেন্ট বেশি থাকলে বক্তার এনার্জি লেভেলও বেড়ে যায়, এটা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আমরা তো শুধু টাকার জন্য করছি ভাই, এটা স্যার ভাই আমি বাদ গেছি। ও, আপনি বাদ গেছেন? বলেন বলেন বলেন, আচ্ছা, তাতে বলেন। না আমার কিছুই বলার নাই, আমি বাদ গেছি এইটুকুই বলতেছি। ও আচ্ছা আচ্ছা, বাদ আমার গেছেন। রুমে সবসময়ই ক্যান্সারিস আছে, একটা হ্যাঁ, জিনিস। আর হ্যাঁ, সবাই যেটা বলছে সবই ঠিক আছে, আমারও কিছু বলার নাই। হ্যাঁ, আমি বাড়ি ভাইয়ের সাথে একটা জিনিস শুধু যোগ করব, হ্যাঁ। যে বাচ্চাদের অনেক সময় এত ছোট বাচ্চা, ওরা প্রস্রাবের ব্যথার সময় বলতে পারে না যে আমি ব্যথা পাচ্ছি বা জ্বালা পোড়া করতেছি, এটা অনুভূতিটাই বোঝে না, কিন্তু সে এমন ভাবে লাফাইতেছে এবং এত রাগ দেখাইতেছে। প্রস্রাব করার সময় সে খুব পেইনফুল হচ্ছে, কিন্তু অত কিছু বলতে পারছে না, সে লাফ পারতেছে, যে লাফাচ্ছে এবং খুব রাগ দেখাচ্ছে, এই জায়গাটাতে ক্যান্সারিস দিয়েছেন, যাক খুব ভালো। আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যে সবসময় মাইন্ড করব এটা না, বা মানে মানুষকে চিনতে যাবো, বাসায় তো চেনা খুব মুশকিল। তো আমি কিছু জিনিস মানে গোড়ার মতন ইউজ করি, এটা মোটেই উচিত না, তত ভাবতে ভালো লাগে না। ধরেন অ্যাসিডিটি হয়েছে, একটু ক্যাপসিকাম মাদার বা 3x খেলাম। 3x টা আমি সাধারণত খাই, আমি মাদার ওইভাবে খাই না। আর দেখ, হ্যাঁ ডক্টর কবির, হুমায়ুন কবির, বলেন প্লিজ। স্যার আপনি বলা শেষ করেন। না না, বলেন বলেন, আপনি বলেন, তারপর আমার লেকচার শুরু করব। স্যার ওই সিজড কন্ডিশনে আমি ক্যান্সারিসটা যথেষ্ট ইউজ করছি, সিজড। আর আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হলো ডেলিরিয়াম ক্রাইং উইথ হেল্প ফর। এই দুটো মাইন্ডে চলে গেলেন। জি, আমি মাইন্ডের কথা বলছি, মাইন্ডে থেকে আসবই আমরা। আপনারা তো ক্যান্সারিসের ধারণাই চেঞ্জ হয়ে যাবে। আমরা 2022 সাল থেকে কমপ্লিটলি আর করি না, জেনারেল করি না, ক্লাসিক্যাল করি না। 2022 সাল থেকে কমপ্লিট মাইন্ডে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যান্সারিস আপনাদের আরো ভালো লাগবে এই শেষ করার পরে। সোহেল ভাইকে দিলে তো আজকে ক্লাস শেষ। সোহেল, ডক্টর মাহমুদুর রহমান সোহেল, উনি হলেন ক্যান্সারিসের এক্সপার্ট। আচ্ছা, তারপরেও সোহেল ভাই মাইন্ডে বলেন না, উনি ফিজিক্যালি বলেন। ডক্টর মাহমুদুর রহমান সোহেল, উনি কিন্তু ক্যান্সারিসের এক্সপার্ট। স্যার আসসালামু আলাইকুম, ভুলে হাত পড়ে গেছে। এমনি স্যার হাইপার সেক্সুয়ালিটির একটা কেস ছিল আমার কাছে। জি বলেন। আপনার সময় নষ্ট করতে চাই না, এমনি এই একটা সমস্যা নিয়ে একটা ফিমেল রোগী ক্যান্সারিস দেয়া
মোটামুটি আরোগ্যই হয়েছে, হ্যাঁ হাইপার সেক্সুয়ালিটি এই আর কি। এটা ভিন্ন আঙ্গিক আপনি বারবার বলতেছিলেন, না বললে কেমন জানি বেয়াদবি মনে হচ্ছে, এই জন্য বললাম না স্যার। না না, আপনাকে ক্যান্থারিসের ফ্লোর দেওয়া মানে হচ্ছে পুরা, উনি কিন্তু ক্যান্থারিসের উপর মানে আমার মনে হয় 5টা ক্লাস নিয়ে নিতে পারবেন, ওনার ভালো ভালো অনেকগুলো কেস আছে না স্যার, এবং সরি সেইডও আপনি আছে। না বেশি আমাকে বলেন না, আমি আপনার জানি আর কি। হ্যাঁ, তো যাক আমরা আলোচনায় আসি। সেটা হলো যে আমি ওই যে বললাম মাঝে মধ্যে অ্যাসিডিটি বা হলে এরকম খাই, তো ক্যাপসিকাম 3x বা এরকম খাই, বা বাসায় এরা জানে কোথায় আছে, জার্মানি কিনে রেখেছি, ওখান থেকে 3x বানায় রেখেছি আর কি, মাদার কিনে 3x বানায়, ঝাল তো। তো এটা খাই, কাজ হয় না, হয় না। তো আমি সামহাউ কোন একটা জায়গায়, অনেক সিনিয়র একজন পার্সন, সিনিয়ররা হয় কি কোনো কারণ বলতে পারে না, কিন্তু সামহাউ তারা কিছু কিছু টিপস বলতে পারে, মণিমুক্তা বলে, হ্যাঁ, কিন্তু সেটার আর থাকে না। সে আমাকে বলতেছিল যে আপনি ক্যান্থারিস ব্যবহার করবেন আর অ্যাসিডিটি ট্যাসিডিটি এই ইয়েগুলা, তার মানে ধর ক্যান্থারিস কিসের কেন, ওখানে জ্বালা টালা আছে ব্যবহার করবেন, হয়। তো যাক, কোন একটা সময় আমার আম্মাকে দেখতেছিলাম যে এত বেশি অ্যাসিডিটি, খালি মানে বায়ু সারছে আর যে জ্বলে যাচ্ছে, খুব অস্থির, আর ভালো লাগতেছে না, তুই নিয়ে এই মানে গ্যাসের ট্যাবলেট তমুক তমুক হ্যান ত্যান 717 যেগুলো বাসায় ছিল অ্যান্টাসিড বা ওগুলা খেয়েও তার হচ্ছে না, তুই ওইটা নিয়ে হ্যান ত্যান এরকম করতেছে, খুব অস্থির হয়ে গেছে। তখন ওনার কথা হঠাৎ করে মনে হলো যে দেখি তো ক্যান্থারিস দিই। তো ক্যান্থারিস জাস্ট হচ্ছে ওই যে 3x আছে আমার কাছে, তো 10 ফোঁটা 1 কাপ পানিতে দিয়ে তাকে দিয়ে দিলাম, বললাম যে এখান থেকে একটা কাজ করেন, একবারে না খেয়ে বারে বারে 1 চামচ করে খান। তো তিনি কয়েকবার খেয়েছেন, 5-7 বার হয়তো খেয়েছেন। খেয়ে দে ওই যে তার গ্যাস ভালো হয়েছে দীর্ঘদিন, মানে আর তিনি ওই নিয়ে কোনো কথাই বলেন। অথচ সব সময় খেতে বসলে দেখি গ্যাস ছাড়ছে, শব্দ হচ্ছে, এই করতে চলাফেরা করতেছে, শব্দ হচ্ছে, এইরকম একটা জায়গা। তো পরবর্তীতে আমি একবার ট্রাই করে দেখলাম যে এত হচ্ছে, একটু খাই দিয়ে খুব বেশি অস্থির লাগতেছে, মানে হয় না গ্যাস হয়ে গেলে যেরকম লাগে, ভালো লাগতেছে না, ক্যান্থারিস খেয়ে ফেললাম। খাওয়ার পরে দেখি যে হ্যাঁ, একদম কুল ডাউন হয়ে গেল, ইনো খেলে যেরকম একদম সব নেমে যায়, ওরকম নেমে গেল। এটা ছিল আমার ফিজিক্যাল দিক দিয়ে ক্যান্থারিসের একটা অভিজ্ঞতা। তো যাক, আমরা অনেক অনেক অভিজ্ঞতার কথা শুনলাম, আমাদের এখানে অনেক নতুনরা আছেন, তারাও একটু ইনকারেজ হলেন যে না, এইভাবে ইউজ করা যায়। আমরা শুধু মাইন্ড করবো তা না, আমরা সবই নেব, কিন্তু আমরা যদি মাইন্ড দিয়ে পার্সনটাকে বুঝে যেতে পারি, তাহলে তো আমার কান টানছি, মাথা আসছে, মাথা যদি চলে আসে, আর তো এই কান টানার দরকার নাই, বিষয়টা এরকম। তো ক্যান্থারিসের আমরা কি বুঝলাম যে ক্যান্থারিস তৈরি হচ্ছে কিভাবে, পুরা স্প্যানিশ ফ্লাইটাকে বা এই মাছিটাকে, বডিটাকে শুষ্ক করছে, এই শুষ্ক বডিটাকে হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী মাদার টিংচার বানাচ্ছে, তাই না? অ্যালকোহলে যেভাবে করে এক্সট্রাক্ট করে যেভাবে করতে হয় সেভাবে ইউজ করছে। তো এই ক্যান্থারিস কিন্তু একদম সেই হ্যানিম্যানের জামানা থেকে চলে আসছে, দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিতে ইউজ হচ্ছে। হোমিওপ্যাথির আগে কিন্তু ক্যান্থারিস আপনার অ্যালোপ্যাথি ডাক্তাররা ব্যবহার করতেন। এটা কি আপনারা জানেন? ক্যান্থারিস মেডিসিনটা কিন্তু ইউজ করতে হয়, এটা কিন্তু অ্যালোপ্যাথরা শিখাইছে। হ্যানিম্যানের মাথায় বা সে সমসাময়িক বোদ্ধাদের মাথায় এই অ্যালোপ্যাথি ওষুধের সোর্স ছিল ক্যান্থারিস, সেটা থেকে তারা জানে। ক্যান্থারিসকে অ্যালোপ্যাথরা কাউন্টার ইরিটেটর হিসেবে ইউজ করে, মানে কাউন্টার ইরিটেটিং মানে হচ্ছে প্রতিপ্রদাহক, বাংলা যদি করি কাউন্টার ইরিটেশনকে কাউন্টার করার জন্য, প্রতিরোধ করার জন্য এই তারা ব্যবহার করত। ঠিক আছে, যে শরীরের যে কোনো অংশে, এটা যদি আমরা মানে প্রবীণ কালে দেখা গেছে, এটাকে যদি শরীরের কোনো অংশে ঠেকে, এই পোকাও যদি আপনার শরীরের কোনো অংশে ঠেকে, ওই যে ওরা এক ধরনের বমি করে, একটা অ্যাসিড ফেলে, তো ওই রকম যদি কিছু হয়, তাহলে ওই এলাকাটা একদম মানে তীব্র, একদম ভায়োলেন্ট ইনফ্লামেশন হয়ে যায়, ফুলে যায়, একদম চাকা চাকা হয়ে যায়। ঠিক আছে, তো প্রথম যখন সেই দেখা যাচ্ছে যে পোকার ডিসচার্জ বলেন বা বমি বলেন বা যে অ্যাসিডটা ফেললো, সেটা যখন আপনার শরীরে পড়বে, তখন সেখানে ইনফ্লামেশন শুরু হবে। শুরুটা থাকে হচ্ছে এরিথেমা দিয়ে, হ্যাঁ, শুরুটা হচ্ছে এরিথেমা, তারপরে ধীরে ধীরে ভেসিকেশন হয়ে যায়। ভেসিকেশন মানে কি? ফুসকা পড়ে যায়।
এরিথেমা কি? এরিথেমা কি বলেন তো? আমরা এরিথেমা কাকে বলি? ইরিথিমা বা এরিথিমা যেটা উচ্চারণ করেন, এরিথিমা কাকে বলি? এরিথিমা টক্সিকাম নাম শুনেছেন এই অসুখটার? কেউ শুনেননি? এরিথিমা টক্সিকাম, মাসি পিসি। মাসি পিসি চিনি আমরা? মাসি পিসি চিনি না? জি স্যার চিনি। হ্যাঁ, মাসি পিসি হ্যাঁ এরিথিমা ছোট টক্সিকাম। হয়। হ্যাঁ, ছোট বাচ্চাদের হয়, একদম দ্বিতীয় তৃতীয় দিনে বা সপ্তম দিনে হয়। হ্যাঁ, আরেকটা অসুখের নাম হচ্ছে IM, এরিথিমা মাল্টিফর্ম। এই এরিথিমা মাল্টিফর্মটা কি? দেখবেন এলোপ্যাথি ডাক্তাররা IM লিখে রাখে, মানে বিশেষ করে ডার্মাটোলজিস্ট লিখে রাখে IM, এরিথিমা মাল্টিফর্ম। এটা হলো ওই যে মেডিসিনাল অ্যাগ্রাভেশন, মেডিসিন খাওয়ার পরে আপনার ইয়ে হয়ে যায়, ব্লিস্টারের মতন, মানে ফুলে উঠে চাকা চাকা হয়ে যায়, লাল লাল হয়ে যায়, ফুসকুড়ির মতন বাড়ায়, র্যাশ তৈরি হয়। এইটাকে বলে এরিথিমা মাল্টিফর্ম। হ্যাঁ, অনেক সময় এই যে পুরনো এই যে এখন হবে আপনার উলেন কাপড়গুলো অনেকে রোদে না দিয়েই গায়ের উপরে চাপাইলে দেখবেন যে এরকম র্যাশের মতন তৈরি হয়ে যায়, দানা দানা হয়ে যায়, লাল লাল হয়ে যায়। এটাকে বলা হচ্ছে এরিথিমা টক্সিকাম। তো এরিথিমা হলো ত্বক বা চামড়ার উপরে লাল ভাব, হ্যাঁ, সাধারণত ছোপ ছোপ হয় এবং এক ধরনের জ্বালা থাকে। জ্বালাটা কেন হয়? যে রক্তনালিকা এর ভেসেল, আমাদের এই এর নিচে রক্তনালিকা আছে, তাই না? এই নালিকাগুলো প্রসারিত হয়, প্রসারণের ফলে ওই ছোপ ছোপ আকার হয় এবং জ্বালা তৈরি হয়। তাহলে মনে থাকবে এরিথেমা, আমরা বাংলা শিখবো না, আমরা এরিথেমা শিখবো। এরিথেমা টক্সিকাম হলো মাসি পিসি আমাদের বাচ্চারা আসবে, দেখবেন আপনাদের চেম্বারেও আসে। তো এই শুরুটা হচ্ছে এরিথেমা, ধীরে ভ্যাক্সিকেশন বা ওই ফোসকা তৈরি হয়ে যাচ্ছে। তো ক্যান্থারিস যদি আপনি মানে পোকাটা নিয়ে এসে গায়ের মধ্যে ওর ইয়ে করেন, তাহলে এরকম হবে। এবং ধীরে ধীরে ওই যে ভ্যাক্সিকেশন যে মানে ইয়েটা হলো, ফুসকুড়িটা ধীরে ধীরে একদম হলদে সাদার সাথে একটু হলুদ মিশ্রিত সিরামে পূর্ণ হয়ে যায়, মানে পানি টাইপের। আমরা হয় না পুড়ে গেলে এরকম ফুলে যায়, গাললে পানি বাড়াই, আমরা ওটা গালতে নিষেধ করি, ঠিক আছে? ওই রকম পানি দিয়ে পূর্ণ হয়ে যায়। তো ক্যান্থারিস যখন প্রুভিং করা হয়েছে, তখন তীব্র জ্বালার অনুভূতি পাওয়া যায়। বিভিন্ন লেখকের লেখা আপনি যদি দেখেন, সেই কেন্ট থেকে শুরু করে ভিতুলকাস, রাজন স্বপ্ন, যার বই দেখেন, কথা একটাই, তীব্র জ্বালার অনুভূতি। হ্যাঁ, তো যে কোনো ব্যথার প্রতি আমাদের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো অতি সংবেদনশীল থাকে, খুব সংবেদনশীল থাকে। এবং এই ব্যথা শরীরের ভেতরে এবং বাইরে যে কোনো জায়গায় হতে পারে। আপনার বডিতে ব্যথা তৈরি হোক, আপনার ধরেন যে কথার কথা স্টোমাক হলো, মানে স্টোমাকে পেইন হচ্ছে, ক্র্যাম্পিং হচ্ছে, আপনি কিন্তু জড়সড় হয়ে গেছেন। অনেক সময় পেটে মোচড়ে, পেটে কামড়ায়, ব্যথা করে, তখন কি হয়? আর ভাল লাগে না, চেপে ধরে বসে থাকতেছি, তাই না? তো এরকম কেন হচ্ছে? কারণ আমরা কিন্তু ব্যথার প্রতি সংবেদনশীল। তো এই ব্যথা, ক্যান্থারিসের ব্যথাগুলো হয় অতি তীব্র এবং জ্বালাময়ী, খুব তীব্র এবং জ্বালাময়ী। ব্যথার স্থানে মানে মনে হবে যে ছিলে গেছে। আপনাদের কখনো কি ঘষা খেয়ে ছিলে গেছে এরকম অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা যার নাই তাকে বুঝাতে পারবো না। ধরেন আপনি হাত নিয়ে যাচ্ছেন, দেওয়ালের সাথে ঘষা লেগে গেল, ওইখানকার ব্যথা তো একটা থাকবে, এবং তার সাথে একটা অন্যরকম জ্বালা, মানে এইটা যার হবে না, ওয়ার্ড দিয়ে এটা বোঝানো যাবে না। আপনারা এটা বোঝেন, বোঝার চেষ্টা করেন। যাদের এই অভিজ্ঞতা আছে তারা তো খুব সহজে এটা বুঝে ফেলবেন। বোঝার চেষ্টা করেন, দেখবেন যে ক্যান্সারিসকে খুব ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, ঠিক ওই রকমই ইয়ে হয়। তো আগুনে পুড়ে যাওয়ার, আমাদের অনেকেরই আগুনে পুড়ে গেছে, আমরা সিগারেটের ম্যাচ লাইট করতে যে অনেকের ইয়ে হয়,
চুলাতে আমাদের জাল দিতে যে আগুনে আঁচ লেগে যায়, ঠিক আছে, তখন কি হয়, একদম জ্বালার অনুভূতি হয়, তাই না? এই এই অনুভূতি তো আসলে আমি ওয়ার্ডে বোঝাতে পারবো না। ওরকম একটা অনুভূতির কথা চিন্তা করেন। এই অনুভূতিটা এই ক্যান্থারিসের মধ্যে পাওয়া যায়, ওই জ্বালাটা পাওয়া যায়। আমি ধরেন যে আপনাকে একটা লাঠিতে পিটালাম, ঠিক আছে, ওইটার যে ব্যথা, ওটার যে অনুভূতি, আর আমি আপনার হাতটাকে ধরে করে খাস করে টান মারলাম, ঘষা খেয়ে গেলেন, এই দুইটা কিন্তু একই রকম হবে না। এই টান দিলাম, এটাতে একটা জ্বালা থাকবে, জ্বালাটা কিরকম থাকবে, আগুনে হাত পুড়লে যেরকম থাকে সেরকম অনুভূতি থাকবে, ঠিক আছে। তো সেটার সাথে ব্যথাও অ্যাটাচ থাকতে পারে, নাও পারে। তো আক্রান্ত স্থানে তীব্র জ্বালা এবং ব্যথার অনুভূতি থাকতে পারে। এই ব্যথার সাথে অনেক দুর্বলতা বোধ দেখা যায়। কোন কোন ব্যথাতে মানে এই আক্রান্ত স্থানে, ক্যান্থারিসের আক্রান্ত স্থানে তীব্র জ্বালা তো পাবেনই মাস্ট, তার সাথে ব্যথার অনুভূতি। যদি ব্যথার অনুভূতি থাকে, আবার অনেক সময় ব্যথার অনুভূতির সাথে দুর্বলতা বোধও থাকে, দুর্বল লাগে, আর ভাল লাগতেছে না, ইয়ে হচ্ছে না, হ্যাঁ, এই দুটোর কম্বিনেশন থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে আপনারা আন্ডারলাইন করে নিতে পারেন। ব্যথা, তীব্র জ্বালার সাথে ব্যথা এবং তার সাথে দুর্বলতা ভাব, এই কম্বিনেশন যদি থাকে তাহলে একদম পুরা ক্যান্থারিসের একটা ক্ষেত্র তৈরি হয়ে গেল, ঠিক আছে। তীব্র জ্বালার সাথে শারীরিক বা মানসিক দুর্বলতা, এটা লিখে নেন আরো ভালো হবে। তীব্র জ্বালার সাথে শারীরিক বা মানসিক দুর্বলতা, এই দুই কম্বিনেশন ক্যান্থারিসে অবশ্যই থাকতে হবে। তাহলে ক্যান্থারিস মন্ত্রের মতন কাজ করবে, মন্ত্রের মতন কাজ করবে। জ্বালার সাথে শারীরিক বা মানসিক দুর্বলতা, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতেছি, ক্যান্থারিসের মধ্যে এটা খুবই কমন এবং মানে এটা পাওয়া যায়। আপনাদের শুধু খুঁজে বাইর করতে হবে, আইদার শারীরিক উইকনেস, ফিজিক্যাল উইকনেস, অথবা মেন্টাল উইকনেস, মানসিক দিক দিয়েও সে দুর্বল হয়ে পড়ছে, তাহলে আপনি ক্যান্থারিস দিবেন। যদি দুর্বলতা খুঁজে না পান, দুর্বলতা খুঁজে না পান, তাহলে ওষুধ সিলেকশন পারফেক্ট হতেও পারে, নাও পারে। পারফেক্ট হয়তো হবে না, কাছাকাছি যেতে পারে। তো ক্যান্থারিসের ক্ষেত্রে দেখা যায় দুর্বলতা এত বেশি হয়, মানে এক্সট্রিম ক্যান্থারিস, দুর্বলতা এত বেশি হয় যে বিছানা থেকে ওঠার শক্তি থাকে না। বিছানা থেকে যে উঠবে, বডিটা নিয়ে চাঁদে তুলবে, সেই শক্তি তাদের থাকে না। শরীরের এবং আক্রান্ত স্থানের এমন অনুভূতি হয় যে পুরা শরীর অথবা তার আক্রান্ত অংশ কোনো ভারী জিনিসের সাথে বাড়ি খেয়ে টুকরা টুকরা হয়ে গেছে, এরকম মনে হয়। বুঝতে পারছেন? শরীরের মানে যে স্থানে, হোল বডি আর কি, হোল বডি বা যেখানে আক্রান্ত হয়েছে সেই জায়গার অনুভূতি হবে এরকম যে তার ওই অংশ অথবা পুরা শরীর মনে হচ্ছে কোনো ভারী একটা জিনিসের সাথে আঘাত খেয়ে একদম টুকরা টুকরা হয়ে গেছে, ভঙ্গুর হয়ে গেছে। যেমন ধরেন যে আপনি কোনো বাস বা ট্রাকের সাথে ধাক্কা খাওয়ার উপরে, বা ধরেন কোনো জিনিসের উপর দিয়ে একটা গাড়ি চলে গেল অনেক জোরে, তখন কি হচ্ছে, একদম লন্ডভন্ড হয়ে যাওয়ার যে অনুভূতি থাকে, সেটা ক্যান্থারিসের মধ্যে পাওয়া যাবে। ধরেন একটা গতকালকে একটা ভিডিও দেখছিলাম, একটা সিএনজি ছিল, একটা বাস জোরে এসে পাড়ি দিল, সেকেন্ড উইদিন ফ্রিকশন সেকেন্ড সিএনজিটা এরকম একদম চ্যাপটা একবারে চুরমার হয়ে গেল, কাঁচ টাচ একদম চারিদিকে ইয়ে হয়ে গেল। এইরকম একটা অনুভূতি ক্যান্থারিসের মধ্যে থাকে, শরীর একদম হালকা পাতলা হয়ে যায়, এরকম ভাব থাকে। রোগীর মনে হয় যে ধীরে ধীরে আমি শুকিয়ে যাচ্ছি, এই অনুভূতি ক্যান্থারিসের মধ্যে কাজ করে। এরা রোগাক্রান্ত হওয়ার পরে যন্ত্রণা ভোগ করতে থাকে, মনে হয় তাদের শরীরে যেন আগুন নিক্ষেপ করা হয়েছে, আগুন মারা হয়েছে, আগুন ধরে দেওয়া হয়েছে। তারা নিজেদের দুই পা পেটের কাছে নিয়ে এসে চিৎকার করতে থাকে, দুই পা পেটের কাছে এরকম করে, একদম আমি তো দেখাতে পারতেছি না, এইভাবে পেটের কাছে নিয়ে এসে একদম এরকম হয়ে চিৎকার করতে থাকবে। হ্যাঁ, মানে যখন অনেক বেশি পেটে ব্যথা হতে থাকে, তখন ব্যক্তি তার হাত পা দিয়ে পেট একদম
চেপে নিচের দিকে একদম ঝুঁকে, এইভাবে আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইরকম করে একদম ঝুঁকে ঝুঁকে থাকবে। এ থেকে বোঝা যায় যে তার ভয়ানক ব্যথা করছে, তার ব্যথাটা অনেক ভয়ানক। ব্যথার কারণে সে এত কষ্ট পাচ্ছে যে এখন রোগী অজ্ঞান হয়ে পর্যন্ত যেতে পারে, এত তীব্রতর ব্যথা হয়। বুঝতে পারছেন? এটা একটা মানে আমি ক্ষেত্র আপনাদের সামনে বলতেছি, এগুলো মাথায় রাখেন, এগুলা চোখের সামনে দেখতে পাবেন। তো ডক্টর ফ্যারিংটনের মতে ক্যান্থারিস ইউরেটর থেকে পাথর বাহির করার জন্য একটা খুব উত্তম ওষুধ, খুব ভালো ওষুধ। হ্যাঁ, যখন ব্যথা অনেক তীব্র থাকে, আমি বলেছি যে ক্যান্থারিস দিয়েছি, জাস্ট দেওয়া 2 মিনিটও না, মেডিকেলে ছিল অপারেশন করবে, ক্যান্থারিস খাওয়ানো মাত্রই ইয়ে হয়ে গেছে। আমি আরেকটা পেশেন্টের ভিডিও আমি এবার আপনাদেরকে দেখাবো, ভিডিও করি না, ভিডিও করা অনেক যন্ত্রণা। হ্যাঁ, তারপর আমি একটা পেশেন্টের ভিডিও ব্লার করে দিয়ে আমি দেখাবো। তো হ্যারিংটন কি বললেন যে ইউরেটর থেকে পাথর বাহির করার জন্য এটা খুব ভালো ওষুধ, কিন্তু শর্ত একটাই, ব্যথা অনেক তীব্র থাকতে হবে। হ্যাঁ, মানুষ বলে ইউরেটর থেকে পাথর বের হওয়ার সময় ব্যথা কমানোর জন্য হোমিওপ্যাথি কাজ করে না, ব্যথা কমানোর জন্য হোমিওপ্যাথি ওষুধ কোনো কাজ করে না, এটা বলে। কিন্তু বিষয়টা তা না, ক্যান্থারিস দিয়ে দেখেন। হ্যাঁ, ইউরেটর বা মূত্রনালীটা কিরকম থাকে, একটা পাতলা একটা নালিকার মতন। মূত্রনালী তো অনেক মোটা না, পাতলা নালিকা, যেখানে ধরেন একটা বড় পাথর, ধরেন 5 mm বা 9 mm একটা পাথর সেই মূত্রনালীতে বাড়াচ্ছে। হ্যাঁ, তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে, ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ধরেন যে মূত্রনালী, ঠিক আছে? এই মূত্রনালীর মধ্যে দিয়ে ধরেন যে এটা একটা পাথর, হ্যাঁ, এটা মূত্রনালী, এটা একটা 9 mm এর পাথর। তো এই পাথরকে যে আমি নালীতে বাহির করব, তাই না? নালীতে যদি বাহির করি তাহলে চিন্তা করেন যে এদিক দিয়ে গেলে তো ও ইনজুরি করতে করতে যাবে, তাই না? ব্যথা হওয়াটা তো খুবই স্বাভাবিক। এত বড় জিনিস এবং চিকন একটা সূক্ষ্ম নালিকা দিয়ে যাচ্ছে, ছিঁড়েও তো যেতে পারে, তাই তো? তো এরকম একটা ইয়ে হবে। আবার আপনার কাছে মনে হবে এত বড় জিনিস বাড়াবে কি করে? ব্যথা মুক্ত ভাবে এটা বাইর হওয়া সম্ভব না। তো এটা আসলেই ঠিক না। আমরা প্র্যাকটিক্যালি পেয়েছি, আপনারাও অনেকে বললেন প্র্যাকটিক্যালি পাওয়া গেছে। হ্যাঁ, তো কেন তাইলে মানে লজিক্যালি হলো এই চিকন নালিকা দিয়ে এত বড় একটা জিনিস যাবে, এটা ব্যথা করবেই, কিন্তু ব্যথা কেন করবে না আপনার ওষুধ খেয়ে? এটার কারণটা আপনাকে জানতে হবে। আপনি যদি সিমিলিমাম করতে পারেন তখন হবে কি, আপনার বডি এই নালিকার এই ধরেন যে এখানে পাথর এই মিডিল বরাবর আছে, তাহলে এই অংশটা আর এই অংশ, এই দুই অংশের সংবেদনশীলতা কমিয়ে দিবে এবং এই নালিকার স্থিতিস্থাপক ইলাস্টিসিটিটা বাড়ায় দিবে। ফলে হবে কি, খুব সহজেই ওইটা ওই দিক দিয়ে নালিকা দিয়ে ওটা বাড়াতে থাকবে, কারণ ইলাস্টিসিটি বেড়ে গেছে, এটা এখন বড় হচ্ছে, আর সংবেদনশীলতা কমে গেছে। এবার যে দিক দিয়ে ওই দিক দিয়ে যাবে, পাথরের দিক দিয়ে যাবে, কিন্তু যতখানি ব্যথা হওয়ার কথা ততখানি ব্যথা হবে না, ব্যথার প্রকৃতি ধরন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ইউরেটারের আকারের থেকেও যদি বড়, আমাদের না হলে 5 mm 9 mm, অনেকের আমরা শুনেছি 20 mm 30 mm বা সিএম পর্যন্ত, সেন্টিমিটার পর্যন্ত দেখা যাচ্ছে, 5 সেন্টিমিটার পর্যন্ত পাথর বাড়ি যাচ্ছে, ব্যথা হচ্ছে না। বিষয়টা এরকম। এলোপ্যাথি ডাক্তারদেরকে বলবেন, এরা বলবে যে না, এটা সম্ভব না, ব্যথা তো হবেই, ব্যথা হতেই থাকবে। তো শুধুমাত্র সিমিলিমাম যদি করা সম্ভব হয় তাহলে ডেফিনেটলি আপনার ব্যথা আসবে না। এটা আমার কথা না, হাজার হাজার ডাক্তার এটা পাচ্ছে। তো সঠিক সিমিলিমাম ব্যক্তিকে শারীরিক দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে উদ্ভূত পরিস্থিতির সাথে বর্তমান পরিবেশের একটা আনুকূল্যতা বানায় দেয়। অর্থাৎ যে পরিবেশে ব্যক্তি আগে পেরেশান ছিল, আগে কষ্ট পাচ্ছিল, যেটা নিয়ে সে ভুগছিল, সাফারার ছিল, সিমিলিমাম দেওয়ার পরে ব্যক্তি সেই পরিবেশ সহজ হতে শুরু করে। যেমনটা আমরা এর আগেও দেখেছি, আমরা হোমিওপ্যাথিকে বলেছি হলিস্টিক কিওর, তাই না? আমরা যখন
টিটিকাম ভালগারিসে দেখলাম যে ফ্যামিলিতে এত ক্যাচাল হইলো, না সরি ভ্যানিলাতে দেখলাম, পরে ওষুধ দেওয়ার পরে কি ফ্যামিলির ওই ক্যাচাল গুলা, বাপ ছেলের যে দ্বন্দ্ব গুলা ছিল সেটা আর মহিলাকে হার্ট করে না, মহিলাকে কষ্ট দেয় না। তো হোমিওপ্যাথি শুধু পরিবেশগত না, ফিজিক্যাল, মেন্টাল সব দিক দিয়েই কিন্তু মানুষকে মানিয়ে নেওয়ার, সহজ করে দেওয়ার জায়গা তৈরি করে। কিন্তু আমাদের টার্গেট হলো সঠিক সিমিলিমাম দেওয়া, ঠিক আছে? তাহলে আমরা সেরকম রেজাল্ট, রেসপন্স আমরা পাবো। তো এখন একটা বিষয় আছে, এইখানে একটা ফিলোসফিক্যাল বিষয় আছে। তার মানে কি হোমিওপ্যাথিতে ধরেন কথার কথা 1 কেজি ওজনের একটা পাথর হয়ে গেল, ঠিক আছে? এই 1 কেজি ওজনের পাথর যদি ওই দিক দিয়ে বাড়াই তাহলে কি আর ব্যথা বা যন্ত্রণা কিছু হবে না, ওই ইলাস্টিসিটি ওই লেভেলে যাবে? বিষয়টা কিন্তু তা না। সবকিছুর একটা সীমা থাকে, একটা লিমিটেশন থাকে। এটা তো এক ধরনের অ্যাডাপ্টেশন। এমনি নর্মাল অবস্থায় যখন পাথরটা বাড়াচ্ছিল তখন এই নালিটার ইলাস্টিসিটি বেশি ছিল না, ওষুধ দেওয়ার পরে ইলাস্টিসিটি বেড়ে গেল, কিন্তু এই ইলাস্টিসিটিরও তো একটা লিমিট আছে, সেই লিমিটকে সে ক্রস করবে না। হ্যাঁ, কিন্তু তারপরেও দেখা যায় যে কম বেশি হয়ে সিমিলিমাম দেওয়া হলে ওই যাত্রায় ওখান থেকে সে বাড়িয়ে যায়। তো আমাদের ডক্টর আমিনুল ভাই বললেন যে বাচ্চাদের ক্ষেত্রে ক্যান্সারিসের এই যে বাচ্চা খুব লাফালাফি করে, অস্থির হয়ে যায়, সে তো বলতে পারে না। হ্যাঁ, আমরা কেন্টে পেয়েছি, আমরা ক্লার্কে পেয়েছি যে বাচ্চাদের পাথরের ক্ষেত্রে ক্যান্সারিস একটা খুবই উপযোগী, বহুল উপযোগী ওষুধ। এটা লিখে নেন, এটার কোনো মানে মাইন্ডের বিষয়গুলো যদি দেখতে পান তাহলে হলো, কিন্তু ওনারা যখন বলেছেন তাহলে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অনেক ছোট বাচ্চা ক্ষেত্রে ক্যান্সারিস আমরা এটা প্রয়োগ করতে পারি। তো ক্যান্সারিসের ক্ষেত্রে হয় কি, এই মানে পাথরের যে ব্যথা, পিত্ত এই কি বলে কিডনি স্টোনের যে ব্যথা, এই ব্যথাটা হয় কি আপনার লিঙ্গ, মাথা পর্যন্ত, লিঙ্গের একদম মানে প্রান্ত পর্যন্ত এই ব্যথাটা ছড়ায় পড়ে। তখন কি করে জানেন? এই আমিনুল ভাইয়ের সাথে আমি অ্যাড করছি, আমিনুল ভাই ওটা মনে হয় বলতে ভুলে গেছেন, সেটা হচ্ছে বাচ্চারা তার লিঙ্গ ধরে টানাটানি করে, একদম ধরে। আপনার মনে হবে হাইসোমাস, হাইসোমাসের বিষয়টা আলাদা। ওরা হাইসোমাস করে হচ্ছে ওখানে এক ধরনের সেক্সুয়াল গ্র্যাটিফিকেশনে, কিন্তু এর তো ব্যথা হচ্ছে, ওর মনে হচ্ছে কিছু একটা আটকে আছে, এই করে কি লিঙ্গটা ধরে টানাটানি করতেছে, টানাটানি করে ইয়ে করে, তখন এটা বোঝা যায়। এবং অনেক বেশি ব্যথার জন্য চেঁচামেচি করতে থাকে, ব্যথা ব্যথা কষ্টে, ব্যথা কষ্টে সে কান্নাকাটি করে। এটা হলো ক্যান্সারিসের একটা খুব সিগনিফিকেন্ট মানে আইডেন্টিফাইং ক্যারেক্টার, ঠিক আছে? তো একটা মানে বিষয় উল্লেখ না করলেই নয় যে এই ওষুধে ব্যথা তীব্রতর থাকে। হ্যাঁ, তীব্রতর, আপনি যে কোনো জায়গার, ওটা নট নেসেসারি আপনার কিডনি পাথর সেটা না, ধরেন হাতের ব্যথাও হলো, তারপরেও এই ব্যথাটা তীব্রতর থাকবে, খুবই তীব্র থাকবে, এবং সেখান থেকে দ্রুত মুক্তি পাওয়ার একটা আকুতি থাকবে পেশেন্টের মধ্যে। আপনাকে এই বিষয়টা সূক্ষ্মভাবে বুঝতে হবে, খুব ডিপ লেভেলে বুঝতে হবে যে তার ব্যথা প্রচন্ড। সবার ব্যথাই হয়, সবাই চায় যে ব্যথা থেকে দ্রুত মুক্তি পাক, কিন্তু এদের অ্যাডাপ্টেশনটা, এদের অ্যাকশনটা, এদের রিয়াকশনটা, এদের আকুতিটা এমন থাকবে যে মনে হচ্ছে এক্ষুনি বাহির করে দেন, তার বডি ল্যাঙ্গুয়েজেই সেটা আমরা বুঝতে পারবো। তো এই বিষয়গুলো নিয়ে আসলে মূলত আমরা আলোচনা করব। আমরা আগামী 4-5টা ক্লাস ক্যান্সারিস নিয়ে আলোচনা করব, কিছু কেসও আমরা শেয়ার করব। তো হ্যারিংটনের একটা কথা বলে শেষ করতে চাই। হ্যারিংটন হচ্ছে ওষুধ প্রুভিং এর সময় পেয়েছেন, ক্যান্সারিসকে শরীরের কোনো অংশে যদি লাগানো যায় তাহলে সেখানে ভয়ানক ইনফ্লামেশন হয়, ভয়ানক প্রদাহ হয়, ভায়োলেন্ট ইনফ্লামেশন তৈরি হয়ে যায়, এবং শুরুর দিকে ওটা লাল রঙের হয়ে থাকে এবং সেখানে দ্রুত ফোসকা পড়ে যায়। তারপরে হলুদ রঙের পানি
বা ওই যে সিরাম পূর্ণ হয়ে যায় এবং দ্রুত সেই ফোসকাটা বড় হয়ে ওঠে এবং জায়গাটা মরে যেতে শুরু শুরু করে, নেক্রোসিস যেটাকে বলে, জায়গাটা মরে যেতে, কালো হয়ে মরে যেতে থাকে। অনেক সময় জায়গাটা মানে একদমই নেক্রোসিস হয়ে যায়। তো এটা হলো আমরা ফ্যারিংটনের প্রুভিং এ আমরা এই বিষয়টা পাই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখি। খুবই বিগিনিং লেভেলের আলোচনা করলাম, কারণ বিগিনিং জিনিসগুলো জানা দরকার আছে, সাথে সাথে ডক্ট্রিনেরও জানার প্রয়োজন আছে, সেগুলো আমরা টাইম টু টাইম করব। ক্যান্থারিসের কোনো মানে ক্লাস মিস করেন না। ক্যান্থারিস অনেক খুব সুন্দর সুন্দর রুব্রিক্স আছে, খুব সুন্দর সুন্দর শেড আছে, খুব সুন্দর সুন্দর ফ্যাসেট আছে। আমরা এই বিষয়গুলো জানবো, ভাবনাগুলো জানবো। ক্যান্থারিসকে তো নোংরা মনে হয়, কিন্তু এর মধ্যে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতার ভাব আছে, সেগুলোকে আমরা দেখার চেষ্টা করব।